হে ঈশ্বর, এসব কি হয়ে গেল? এবারে আমি কি করব? আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। শ্বশুর বাড়ির খারাপ অবস্থার ব্যাপারে সবাই জেনে যাওয়ায় রিঙ্কি পলাশের উপর প্রচন্ড রাগ করে বসেছিল। রিঙ্কি বসে বসে ভাবতে থাকে পলাশ বাড়ি ফিরলে তার সঙ্গে ঝগড়া করবে। আজকাল রিঙ্কি সবসময় পলাশ এবং তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করার সুযোগের অপেক্ষায় থাকত। কিছু সময় পর পলাশ যখন বাড়ি ফিরে এমন সময় রিঙ্কি তার কাছে যায়। পলাশ, তুমি দাদাকে আমাদের বাড়ির অবস্থার ব্যাপারে জানিয়েছিলে কেন? হ্যাঁ, তাতে কি ভুল হয়েছে? সে আমাদের দাদা, তাছাড়া আমাদের পরিবারের একজন সদস্য। আমাদের কোনো রকম সমস্যা হলে তাদেরকে জানানো দরকার। তাদেরকে জানালে তাদের কাছ থেকে কোনো ভালো উপদেশ পাওয়া যেতে পারে। এসব ব্যাপারে তুমি কিছু জানো না পলাশ। আমাদের এরকম অবস্থার ব্যাপারে জানার পর আমার বৌদি হয়তো আমার উপর অনেক হাসাহাসি করছে। আরে না না, তোমার বৌদিরা অনেক ভালো, তারা কখনো এরকম করবে না। আমার তো প্রায় সময় তাদের সঙ্গে কথা হয়। তারা এটাই মনে করে যে তোমার বুদ্ধি কম থাকার কারণে তুমি এরকম ব্যবহার করো। আসল কথা এটাই যে তোমার মায়ের বাড়িতে শুধুমাত্র তুমি এরকম, যে বাকি কারোর সঙ্গে ম্যাচ করে না। তুমি কোনো কাজের নয়। মুখ সামলে কথা বলো পলাশ, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর থেকে রিঙ্কি নিজের মায়ের বাড়ির কারোর সঙ্গেই সম্পর্ক রাখে না। মায়ের বাড়ি থেকে ফোন এলে রিঙ্কি তাদের ফোন রিসিভ করতো না। তারা সকলে এখানকার সত্যি কথা জানতে পেরে গেছে। মায়ের বাড়িতে আমার মান সম্মান আর কিছুই থাকলো না। আমি তাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখবো না। রিঙ্কি তার মায়ের বাড়ির সকলের থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ভালোভাবে নিজের চাকরি করতে থাকে। চাকরি করে রিঙ্কি যা টাকা পেত সেটা নিজের শপিং এবং খাওয়া দাওয়ার পেছনেই শেষ করে দিত। একদিন রিঙ্কির শ্বশুর বাড়িতে পলাশ যখন বসেছিল এমন সময় আরতি তার কাছে আসে। বাবা পলাশ, আর কতদিন পর্যন্ত এভাবে দুঃখী হয়ে থাকবি? এমনিতেই রিঙ্কির এই বাড়িতে থাকা আর না থাকা এক সমান। অনেক ভুল মেয়ের সঙ্গে আমরা তোর বিয়ে দিয়ে ফেলেছি। এখনো সময় আছে, তাকে তুই ছেড়ে দে। হয়তো সে নিজের মায়ের বাড়িতেই বেশি ভালো থাকবে। আমি যদি তাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিই তাহলে আমার কি হবে মা? আমি একা কিভাবে থাকবো? এখানে থেকেও তো সে তোর সঙ্গে নেই পলাশ। তুই কতদিন পর্যন্ত নিজেকে মিথ্যা আশা দিবি? তোকে নিজের জীবনে এগিয়ে যেতে হবে। আমার কথা শোন, এবারে তুই দ্বিতীয় বিয়ে করে নে। না মা, এটা আমি করতে পারবো না। আমি তাকে অনেক ভালোবাসি। সে খারাপ মেয়ে নয়, তার মাথায় একটু বুদ্ধি কম আছে, তাই এরকম করে। আজ না হলে কাল সে ঠিক হয়ে যাবে। এখনো তুই তার ব্যাপারে ভালো কথা চিন্তা করবি? আমি একদম ঠিক বলছি মা। আমি জানি তোমার জন্য তাকে সহ্য করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু মা, আজ যদি রিঙ্কি তোমার বৌমা না হয়ে তোমার মেয়ে হতো তাহলে কি তুমি আমাকে এরকম কথা বলতে পারতে? বাবা পলাশ, তার নাটক আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু নিজের ছেলেকে দুঃখ পেতে দেখে আমার ভালো লাগে না। হয়তো আমাদের কপালটাই খারাপ যে আমাদেরকে এরকম দিন দেখতে হচ্ছে। আরতি এবং পলাশ বারবার রিঙ্কিকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু রিঙ্কি তাদের কোনো কথাই শুনতো না। রিঙ্কি একইভাবে সকলের সঙ্গে ঝগড়া করত। এরকমই একদিন একটি প্রজেক্ট কমপ্লিট হওয়ার আনন্দে রিঙ্কিদের অফিসে একটি পার্টি দেওয়া হয়। আমাদের বস অনেক হ্যান্ডসাম, আমার তাকে অনেক পছন্দ হয়। আমি যদি তার মধ্যে একটা হাজবেন্ড পাই তাহলে আমার লাইফটাই সেট হয়ে যাবে। আরে টিনা, তুমি বসের ওয়াইফকে দেখোনি তাই এরকম বলছো। বসের ওয়াইফ আরো সুন্দর দেখতে। বসের ওয়াইফ সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ভালো মহিলা। আমি তার মতো ক্যারেক্টার আজ পর্যন্ত দেখিনি। বস অনেক লাকি যে তার মতো ওয়াইফ পেয়েছে। সে সব সময় নিজের হাজবেন্ডের সাপোর্ট করে। সে নিজের হাজবেন্ডের সাপোর্ট করবে নাই বা কেন? সব সময় বসের টাকায় তো বিদেশে ঘুরে বেড়ায়, আর দামি দামি জামা কাপড়ও পরে, দামি দামি গাড়ি চড়ে, আর দামি দামি জুতোও পরে। অফিসের লোকেদের কথা শুনে রিঙ্কি মনে মনে তার বসের ব্যাপারে ভাবতে শুরু করে। ওয়াও, বস নিজের ওয়াইফকে কত ভালো লাইফ দিয়েছে। আমি যদি বসের মতো হাজবেন্ড পেতাম তাহলে কত ভালো হতো। কিছু সময় পর অফিসের বস নিজের ওয়াইফকে সঙ্গে নিয়ে পার্টি অ্যাটেন্ড করার জন্য আসে। বস এবং তার ওয়াইফ দুজনকেই দেখতে অনেক সুন্দর ছিল। দেখে মনে হচ্ছিল দুজনকে একে অপরের জন্যই বানানো হয়েছে। তারা যখন পার্টি করছিল এমন সময় রিঙ্কি দূরে দাঁড়িয়ে বসের দিকে তাকিয়ে থাকে। রিঙ্কিকে এরকম তাকিয়ে থাকতে দেখে টিনা তার কাছে আসে।
কি হয়েছে রিঙ্কি? আমি নোটিস করছি তুমি অনেকক্ষণ থেকেই বসের দিকে তাকিয়ে আছো। আরে না না, কিচ্ছু হয়নি। আমি কেন বসের দিকে তাকিয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, চলো বসের ওয়াইফের সঙ্গে গিয়ে ছবি তুলবো। বসের ওয়াইফকে কত সুন্দর দেখতে। তুমি গিয়ে তার সঙ্গে ছবি তুলে নাও, আমার ইচ্ছে নেই। এরপর টিনা সেখান থেকে চলে যায়। টিনার চলে যাওয়ার পর রিঙ্কি মনে মনে অনেক দুঃখী হয়ে পড়ে। রিঙ্কি যেমন জীবনের স্বপ্ন দেখছিল, তার অফিসের বস এবং তার ওয়াইফ তেমন ভাবেই জীবন কাটাচ্ছিল। আমি আর পলাশের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করব না। এবার থেকে আরো ভালোভাবে অফিসের কাজ করব আর বসকে ইমপ্রেস করার চেষ্টা করব। আমাকে কোম্পানিতে আরো ভালো পোস্ট নিতে হবে। অনেক ভালো পজিশনে পৌঁছে গেলে তবেই আমি বসের মতো কোনো বিজনেসম্যানের সঙ্গে বিয়ে করতে পারবো। তারপর আমার লাইফ সেটেল হয়ে যাবে। এমনিতেই আমাকে অনেক সুন্দর দেখতে। আমি যদি দ্বিতীয় বিয়ে করি তারপরেও হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসবে। এরপর থেকে রিঙ্কি খুব ভালোভাবেই নিজের কাজ করতে শুরু করে। সে ভেবেই নিয়েছিল ভালোভাবে কাজ করে খুব তাড়াতাড়ি ভালো পজিশনে পৌঁছে যাবে। সেদিন রাতের বেলা বাড়ি ফেরার পরেও রিঙ্কি অফিসের কাজ করতে থাকে। রিঙ্কিকে এভাবে কাজ করতে দেখে পলাশ তার কাছে আসে। রিঙ্কি, রাত 12টা বেজে গেল, তুমি এখনো কাজ করছো কেন? তোমার সাথে কথা বলার মতো সময় নেই। যা বলার আছে তাড়াতাড়ি বলো আর এখান থেকে চলে যাও। এটা তোমার কেমন কাজ যেটা 24 ঘন্টা করতে হচ্ছে? নিজের স্বামীর সঙ্গে কথা বলার মতো 1 মিনিট সময় তোমার কাছে নেই? আমি তোমার সঙ্গে কোনো রকম কথা বলতেই চাইছি না পলাশ। শুধু শুধু আমাকে ডিস্টার্ব না করে এখান থেকে চলে যাও। হ্যাপি অ্যানিভার্সারি রিঙ্কি, আজ আমাদের বিবাহ বার্ষিকী। এটা তুমি ভুলে গেলে কি করে? এরকম অ্যানিভার্সারি মনে রেখে কি লাভ? রিঙ্কি, আজ না হলে কাল তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে। আচ্ছা রিঙ্কি, আমি ভাবছিলাম কাল যদি তুমি অফিস থেকে ছুটি নিয়ে নাও তাহলে সকাল থেকে আমরা ঘুরে বেড়াবো এবং তারপর একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করার পর সন্ধেবেলায় মুভি দেখতে যাব। আইডিয়াটা কেমন? না না, আমার জন্য সম্ভব হবে না। কাল আমি ছুটি নিতে পারবো না। অনেক ইম্পর্টেন্ট প্রজেক্টের উপরে আমার কাজ চলছে। তাছাড়া কাল একটা মিটিংও আছে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তার মানে তুমি ছুটি নিতে পারবে না? না, পারবো না। আর একটা কথা ভালো করে শোনো, আমি এরকম একটা বেকার মানুষের সঙ্গে অ্যানিভার্সারি সেলিব্রেট করতেও চাই না। তাই ছুটি থাকলেও আমি তোমার সঙ্গে যেতাম না। রিঙ্কির কথা শুনে পলাশ দুঃখী হয়ে যায়। অপরদিকে পলাশকে এভাবে কথা শুনিয়ে রিঙ্কি অনেক খুশি হয়। পরের দিন সকালে রিঙ্কি তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রিঙ্কি অফিসে পৌঁছে সিইও স্যারের খোঁজ করতে থাকে। আরে টিনা, সিইও স্যার কোথায়? আরে রিঙ্কি, আজ স্যার অফিসে আসতে পারবে না। বাড়িতে তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু টিনা, স্যার কাল আমাকে একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছিল। সেই কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি। সেটা তো বসকে দেখানোর দরকার ছিল। আরে রিঙ্কি, যদি খুব বেশি ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে তুমি স্যারের বাড়ি চলে যেতে পারো। আমরা তো এরকমটাই করতাম। তাছাড়া আজ বস এবং ম্যাডাম দুজনেই বাড়িতে আছেন। তুমি তাদের বাড়িতে চলে গেলে বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বসের বাড়িতেই চলে যাচ্ছি। এরপর রিঙ্কি অফিস থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর বসের বাড়ির বাইরে পৌঁছায়। ও মাই গড, কত সুন্দর বাড়ি! মনে হচ্ছে বিদেশি ইঞ্জিনিয়ারকে দিয়ে এই বাড়িটা বানানো হয়েছে। আমিও বসের মতো একজনের সঙ্গে বিয়ে করে এরকম একটা বাড়িতে থাকবো। এরপর রিঙ্কি বাড়ির কাছে গিয়ে ডোরবেল বাজাতে শুরু করে, কিন্তু অনেক সময় পর্যন্ত অপেক্ষা করার পরেও কেউ দরজা খোলে না। আমি কখন থেকে দরজা নক করছি কিন্তু কেউ খুলছে না কেন? এত বড় বাড়িতে কোনো চাকর বাকরও দেখতে পাচ্ছি না। রিঙ্কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় বসের ওয়াইফ জুলি এসে দরজা খোলে। হ্যাঁ বলো, কি চাই? ম্যাডাম, আমার নাম রিঙ্কি। আমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য স্যারের সঙ্গে কথা বলতে এসেছি। আমাদের অফিসের একজন আমাকে এখানে আসতে বলল। আচ্ছা ঠিক আছে, ভেতরে চলে এসো। এরপর জুলি রিঙ্কিকে নিয়ে বাড়ির ভেতরে যায় এবং দুজনে সোফার উপরে বসে পড়ে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আপনাকে দেখে কিরকম একটা মনে হচ্ছে যে আপনি কান্নাকাটি করছিলেন। আপনার চোখ দেখেই কান্না কান্না মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি কান্নাকাটি করছিলাম। আসলে আমি নিজের জীবন শেষ করে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু সেই সময় তুমি বেল বাজিয়ে দিলে। কি বললেন? আপনি নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছিলেন? কিন্তু কেন ম্যাডাম? সবকিছু ঠিক আছে তো? তাছাড়া স্যার কোথায়?
কিছু ঠিক নেই। অনেক দিন থেকে নকল হাসি হেসে আর হাসি খুশিতে থাকা নাটক করে আমি বিরক্ত হয়ে গেছি। লোক দেখানোর জন্য বরের সঙ্গে হ্যাপি থাকার নাটক আর করতে পারবো না। জুলি এসব কথা বলতে বলতে কান্নাকাটি করতে শুরু করে দেয়। জুলিকে এভাবে কাঁদতে দেখে রিঙ্কি অবাক হয়ে যায়। তার মানে আপনি আর স্যার একসঙ্গে হ্যাপি নেই? আজ পর্যন্ত কারোর সামনে আমি নিজের মনের কথা বলতে পারিনি, কারণ আমি চাইতাম না যে আমার হাজবেন্ডের সম্মান শেষ হয়ে যাক। তোমার জন্য আজ আমি আত্মহত্যা করতে গিয়েও আটকে গেলাম, তাই আমি তোমাকে সব কথা জানাতে চাই। তোমার কাছ থেকে আমি কোনো কথা লুকাতে চাই না। আজ থেকে 2 বছর আগের কথা। এরপর জুলি নিজের পুরানো সময়ের কথা বলতে শুরু করে। জুলি প্লিজ এসব নাটক বন্ধ করো। আমি ড্রামা করছি না মনোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। আমি তোমার ওয়াইফ। তাতে কি হয়েছে? আমার তোমাকে আর ভালো লাগে না। আমি মোনাকে ভালোবাসি, তাকে আমার খুব ভালো লাগে। মনোজ, যখন তোমার কাছে কিচ্ছু ছিল না তখন আমরা একে অপরকে পছন্দ করে লাভ ম্যারেজ করেছিলাম। আর তুমি যে জায়গায় আছো সেটার জন্য আমি নিজের সবকিছু শেষ করে ফেললাম। আমার ব্যাংকে যত টাকা ছিল, আমার যত সম্পত্তি ছিল, সব আমি তোমাকে দিয়ে দিলাম। তাছাড়া আমি তোমার উপর কত বিশ্বাসও করেছিলাম। আমার আর আমার ফ্যামিলির কারণে আজ তুমি এত সফল হতে পেরেছো। সফল হওয়ার পর তুমি আমাকেই ধাক্কা মেরে বার করে দিতে চাইছো? এসব বেকার কথার জন্য আমার কাছে সময় নেই। তুমি চাইলে এই বাড়িতে আমার স্ত্রী হয়ে থাকতে পারো, কিন্তু তোমার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না। যদি এভাবে থাকতে পারো তাহলে ঠিক আছে, না হলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি শুনলে তো রিঙ্কি, আমি এই বাড়িতে আছি, কিন্তু মনোজ আমাকে নিজের ওয়াইফ মনেই করে না। মানে আপনি গত 2 বছর থেকে নিজের হাজবেন্ডের সঙ্গে অন্য একজন মহিলাকে সহ্য করছেন? তুমি একদম ঠিকই বলেছ। এসব কিছুর কারণেই আমার মনে আর কোনো সাহস নেই। তাহলে আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন? আপনি কেন এখানে থেকে এত কিছু সহ্য করছেন? আমি মনোজকে অনেক ভালোবাসতাম। আমি কোনোদিনও ভাবিনি যে তাকে ছাড়া আমাকে বাঁচতে হবে। মনোজ ভালো করেই জানে আজ আমার জন্মদিন, কিন্তু তারপরেও সে আমাকে উইশ পর্যন্ত করেনি। এখনো সে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গেই কোনো হোটেলে সময় কাটাচ্ছে। ম্যাডাম, এখনো বেশি দেরি হয়নি। আপনি বসকে ছেড়ে দিন আর নিজের জীবনে এগিয়ে যান। যেখানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো রকম ভালোবাসা নেই, সেরকম রিলেশনে না থাকাই ভালো। আপনারা শুধু লোক দেখানোর জন্য আর স্ট্যাটাস মেনটেন করার জন্য হাসি খুশিতে থাকার নাটক করছেন। তুমি একদম ঠিকই বলেছো রিঙ্কি। আমি মারা গেলে মনোজ আরো বেশি খুশি হবে। যদি আমি নিজের ভাগের সম্পত্তি নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাই আর শান্তিতে জীবন কাটাই, এটাই আমার জন্য ভালো হবে। আমি মনোজের চেহারা পর্যন্ত দেখতে চাই না। আপনি একদম ঠিকই বলেছেন ম্যাডাম। এরকম করলে আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে। সে আপনার জন্মদিনে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছে। এরকম একটা মানুষের সঙ্গে থাকার কোনো মানেই হয় না। রিঙ্কি নিজের বসের ওয়াইফকে বোঝানোর পর সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। রিঙ্কি গাড়ি করে বাড়ির দিকে ফিরতে থাকে, কিন্তু যেতে যেতে সে পলাশের ব্যাপারে ভাবতে শুরু করে। এটা ঠিক কথা যে বস নিজের ওয়াইফের সঙ্গে ভালো ব্যবহার করেনি, কিন্তু আমিও পলাশের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহারের দিক থেকে আমিও বসের থেকে কম নয়। পলাশকে আর তার পরিবারকে আমি অনেক দুঃখ দিয়েছি। সব সময় তাদের সঙ্গে ঝগড়া করেছি। রিঙ্কি পলাশের সঙ্গে যেরকম ব্যবহার করেছিল সেসব কথা ভেবে দুঃখী হয়ে যায়। রিঙ্কি ভেবেছিল ধনী হয়ে গেলে তার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আজ বসের ওয়াইফকে দেখে তার সেই ধারণা ভেঙে গিয়েছিল। ভেবেছিলাম গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেলে আমি পৃথিবীর সমস্ত সুখ পেয়ে যাব, কিন্তু আজ বুঝতে পারলাম এসবের মধ্যে আসল আনন্দ থাকে না। নিজের পরিবারের সঙ্গে থাকলেই তবে আসল সুখ পাওয়া যায়। রিঙ্কি বাড়ি যাওয়ার পথে একটি পার্কের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে রাখা একটি চেয়ারে বসে আরো কিছু চিন্তা করতে শুরু করে। বাইরে থেকে দেখলে মনে হয় বস আর তার ওয়াইফ খুব ভালোভাবেই জীবন কাটাচ্ছে, কিন্তু আসল কথা জানতে পারলে সবাই অবাক হয়ে যাবে। এরকম লোক দেখানোর জন্য হাসি খুশিতে থাকার নাটক করে কারোরই কোনো লাভ নেই। বসের ওয়াইফকে কত সুন্দর দেখতে, তাছাড়া সে অনেক শিক্ষিত মহিলা। তারপরেও বস তার সঙ্গে ধোঁকা করলো। বসের ওয়াইফের সামনে আমি কিছুই নয়। আমি শুধুই উল্টোপাল্টা কথা চিন্তা করতে শুরু করেছিলাম, আর ভবিষ্যতে খারাপ কিছু করার সিদ্ধান্তও নিয়েছিলাম। ভালোই হয়েছে এখন আমি এসব ব্যাপারে বুঝতে পেরে গেছি, না হলে জানি না কি হতো। রিঙ্কি এতদিন পর্যন্ত যে সমস্ত ভুল কাজ করেছিল এবং যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেসব কথা মনে করে কষ্ট পেতে থাকে।
সে নিজের মায়ের বাড়ির কথা ভাবতে শুরু করে, যে কিভাবে সে নিজের মায়ের বাড়িতে সকলকে মিথ্যা কথা বলেছিল এবং তারা আসল কথা জেনে যেতে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নিয়েছিল। এসব কথা মনে করে তার খারাপ লাগতে থাকে। এরপর রিঙ্কি আবার বাড়ির দিকে হাঁটতে থাকে এবং পলাশকে ফোন করে। আরে, রিঙ্কি ফোন করেছে। আজ কত মাস পর সে নিজের থেকে আমাকে ফোন করলো। হ্যালো পলাশ, তুমি কোথায়? সাইটে কাজ হচ্ছে, ওখানে দাঁড়িয়ে কাজ দেখছি। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি নিজের কাজ শেষ করো, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। তারপর দুজনে বাইরে লাঞ্চ করতে যাব। কি বললে? তুমি আমার সঙ্গে লাঞ্চ করতে যাবে? কিন্তু তোমার যে একটা মিটিং ছিল। আমি সেই মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি। তাছাড়া আমি জব ছেড়ে দিয়েছি। কি বললে? তুমি জব ছেড়ে দিয়েছো? কখন? এবারে তুমি আমাকে এত প্রশ্ন করা বন্ধ করো, আমি তোমার কাছেই যাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি পলাশ। হ্যাপি অ্যানিভার্সারি রিঙ্কি। এরপর রিঙ্কি কাজের সাইটে গিয়ে পলাশের সঙ্গে দেখা করে এবং দুজনে একসঙ্গে লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে পৌঁছায়। কিন্তু রিঙ্কি, হঠাৎ করে তুমি চেঞ্জ হয়ে গেলে কিভাবে? আমি নিজের ভুল বুঝতে পেরেছি পলাশ, তাই ভেবে নিয়েছি আজ থেকে আর আমি জব করব না, আর আমি তোমার সঙ্গেই সময় কাটাবো। রিঙ্কি, সত্যি কথা বলতে আমিও মনে মনে এটাই চাইছিলাম। আজ তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখে আমি অনেক খুশি। আমার জীবনে একটাই দুঃখ ছিল, আজ সেটা শেষ হয়ে গেল। আই লাভ ইউ রিঙ্কি। আই লাভ ইউ টু। আচ্ছা পলাশ, মায়ের বাড়িতে সকলের সঙ্গেও আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তাই লাঞ্চ করার পরে আমি তাদের সঙ্গে দেখা করতে যাব। আচ্ছা, ঠিক আছে। লাঞ্চ শেষ করার পর রিঙ্কি পলাশের সঙ্গে একটি শপিং মলে পৌঁছায় এবং সেখান থেকে কয়েকটা জামা কাপড় নিয়ে মায়ের বাড়িতে আসে। রিঙ্কির মা হঠাৎ তাকে দেখে অবাক হয়ে যায়। আরে রিঙ্কি, তুই হঠাৎ জামাই বাবাজির সঙ্গে এখানে চলে এলি? আমাদেরকে খবর দিলি না কেন? আগে জানিয়ে দিলে আমরা তোদের জন্য কিছু ব্যবস্থা করে রাখতাম। ওসব কিছুর কোনো দরকার নেই মা, পলাশ এই বাড়ির জামাই, তার মানে ছেলের মতো। তাছাড়া বৌদিরা আমার জন্য অনেক খাটাখাটনি করেছে, আমি আর তাদেরকে বেশি কষ্ট দিতে চাই না। আমি বাইরে থেকে খাবার নিয়েই এসেছি, এবারে সকলে একসঙ্গে আনন্দ করে বসে খাবো। এরপর সকলে একসঙ্গে খেতে বসে এবং খেতে খেতে গল্প করতে থাকে। খেতে খেতে রিঙ্কির বড় বৌদি বলে, আরে রিঙ্কি, তুমি একদম চেঞ্জ হয়ে গেছো। বিয়ের আগে যেরকম আমাদের আদরের ছিলে, এবার তুমি সেরকম হয়ে গেছো। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ওসব কথা ভেবে আর দুঃখ পেও না রিঙ্কি, আমরা তোমার কথায় কিচ্ছু মনে করিনি। আমরা শুধু এটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে আমাদের ননদ নিজের ভুল বুঝতে পারবে, আবার আগের মতো ভালো হয়ে যাবে। এবার আমি বুঝতে পেরে গেছি বৌদি, যে নিজেদের পরিবার সাথে থাকলে তবেই আসল খুশি পাওয়া যায়। যদি পরিবারের লোক সঙ্গে না থাকে, তাহলে বড় বাড়ি আর দামি গাড়ি থাকলেও ভালো লাগে না। তুমি কষ্ট পেও না রিঙ্কি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমাকে হাসি খুশিতে রাখার চেষ্টা করব। আমিও তোমাকে কথা দিলাম, একজন ভালো ওয়াইফের মতো সব অবস্থাতেই তোমার আর তোমার পরিবারের পাশে থাকবো। এরপর থেকে রিঙ্কি এবং পলাশ হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এরকমই আরো গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।